ফ্রান্সে প্যারিসের বড় রাস্তা ধরে পরপর 4টে গাড়ি পাগলের মতো ছুটছে। আশেপাশের কাউকে পরোয়া না করে গাড়িগুলো একটা আরেকটার সাথে ধাক্কাধাক্কি করে সামনে এগোচ্ছে। প্রত্যেকের মুখে আনন্দের ধ্বনি আওড়াচ্ছে। একটা কালো বিএমডাব্লিউ আর বাকি 3টে পরশ্চে গাড়ি রাস্তা দিয়ে ধেয়ে যাচ্ছে। এটা ওদের কাছে সাধারণ একটা খেলা বলে মনে হচ্ছে। ওদিকে এই 4টে গাড়ির পিছনে পুলিশের আরও 7টা গাড়ি ছুটছে। কোনোভাবেই আটকানো যাচ্ছে না ওদের। ফ্রান্সের আইন শৃঙ্খলা ভঙ্গ করে এইভাবে গাড়ি চালানোর জন্য ওদের আটকাতে স্পেশাল ফোর্স ডাকা হয়েছে। গাড়িগুলোর নম্বর প্লেট ঢেকে রাখার কারণে কেউ গাড়িগুলো কার সেটা অবধি ঠাউর করতে পারছে না। পুলিশরা বাধ্য হয়ে হেলিকপ্টার দিয়ে ফোর্স পাঠাতে বলে। হেলিকপ্টারে করে ফোর্স এলেই গাড়িগুলোর উপর গুলি ছুটতে থাকে, আর গাড়িগুলো গুলি যেদিকে চলে তার বিপরীত দিকে চলে যায়। এভাবে সব কয়টা গুলি থেকে সবাই রক্ষা পেয়ে যায়। শেষমেশ ব্রিজের শেষ প্রান্তে গিয়ে ওরা গাড়ি থামায়। পুলিশের গাড়িগুলো এক এক করে ওদের গাড়ির সামনে থামে। পরশ্চে ব্র্যান্ডের 3টে গাড়ি থেকে 3জন যুবক নামে। 3জনের গায়ের রঙই সুন্দর, বলিষ্ঠ দেহ, সুদর্শন যুবক। বয়স আর কতই হবে, প্রত্যেকের বয়সই 22 থেকে 24-এর মধ্যে। আর শেষ বিএমডাব্লিউ গাড়িটা থেকে আরেকজন যুবক নামে, তার বয়সও 24 হবে। দেখেই মনে হচ্ছে বড়লোক বাবার কোনো ছনছাড়া সন্তান। পোশাক আশাক যেমন সুন্দর, দেখতেও বাকিদের থেকে সবচেয়ে আকর্ষণীয় ও সুদর্শন। মহিলা পুলিশগুলো ছেলেটাকে দেখে পাগল হয়ে যায়, বারবার নিজেদের চুল ঠিক করে, পোশাক ঠিক করে। 4জন যুবকের সামনে এসে দাঁড়ায়। পুরুষ পুলিশেরা 3জনের উপর থেকে নিজ চোখ বুলিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখায়। কালো পোশাক পরার সবচেয়ে সুদর্শন যুবকটি সেই অ্যারেস্ট ওয়ারেন্ট টেনে নিয়ে নিজের প্যান্টের পেছন থেকে একটা পরিচয়পত্র এবং রিভলভার বের করে। পুলিশগুলো সেই পরিচয়পত্র দেখে থমকে যায়। সাথে সাথে প্রত্যেকে মাথা হালকা নুয়ে ক্ষমা চায়। We are sorry, sir. We did not know it was your car. We are extremely sorry, sir. পুলিশগুলোর কথায় ছেলেটার চেহারায় বিরক্তির ছাপ দেখা দিল। পুলিশের হাত থেকে টেনে পরিচয়পত্রটা নিয়ে পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, I'm just teaching them how to driving on dangerous moment. You help me, no problem. Let's go everyone. ছেলেগুলো গাড়ি নিয়ে আবার নিজেদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যায়। একজন মহিলা পুলিশ 2 গালে হাত দিয়ে হা হয়ে বলে, Mr. Raim is so young. I didn't even imagine. He's too much handsome to handle. অন্য মহিলা পুলিশেরও তার সাথে সায় জানায়, কিন্তু পুরুষ পুলিশগুলো তাদের উপর বিরক্ত হয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। 4জন যুবক একটা বড় কালো রঙের ম্যানশনের ভিতরে নিজেদের গাড়ি ঢোকায়। ম্যানশনের গেটের সামনে কালো এবং মোটা অক্ষরে লেখা ডার্ক ম্যানশন। 4জন সেই বাড়ির ভিতরে ঢোকে। মিস্টার রাইম গিয়ে সোফায় গা এলিয়ে দিয়ে বলে, এই নিখিল, পানি আন। ওদের মধ্যে একটা ছেলের নাম নিখিল। সে আদেশ পাওয়া মাত্রই জি ভাই বলে পানি আনতে চলে যায়। ট্রেতে করে সবার জন্য পানি আনে গ্লাসে করে। সবাই পানি খেয়ে তৃষ্ণা মেটায়। দীর্ঘ 4 ঘন্টা পাগলের মতো ড্রাইভ করায় সবার অবস্থাই কাহিল। পানি খেয়ে মিস্টার রাইম নামক ব্যক্তিটি সবার উদ্দেশ্যে বলে, আজ কবিরের পারফরমেন্স খুব ভালো ছিল। নিখিল আর বিজয়, তোদেরকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। আর একটু হলে তোদের জন্য আমার গাড়িগুলো যাচ্ছিল। তার কথা শেষ হতেই বিজয় নামের ছেলেটি পানির গ্লাসটা টেবিলের উপর রেখে কপাল ভাঁজ করে বলে, বাহ, কি সুন্দর। আমাদের চিন্তা না করে নিজের গাড়ির চিন্তা করছিস। শোন রাফান, আমরা কিন্তু তোর আর কোভিডের মতো আন্ডারওয়ার্ল্ডে নেই। আমাদের এইসব কেন শেখাচ্ছিস ভাই? তোদের দুজনের জানের মায়া না থাকুক, আমাদের দুজনের তো। মিস্টার রাইমের আসল নাম হলো রাফান, রাফান ইব্রাহিম মিদা, যার কালো জগতের ছদ্মনাম মিস্টার রাইম। রাফানের তীক্ষ্ণ কড়া নজরে বিজয় চুপ করে যায়। ঈগলের মতো তীক্ষ্ণ নজর ফেলে রাফান সবাইকে বলে, গাধার মতো কথা বলবি না। তোরা আন্ডারওয়ার্ল্ডে না থাকলেও আমার সঙ্গে যে কোনো সময় তোদের উপর হামলা হতে পারে, তাই তোদের শিখাচ্ছিলাম। এবার যদি তোরা নিজেদের ভালো না বুঝিস, দেন ফাইন,
তোরা মরবি, আমি আর কবির বেঁচে যাব। রাফানের কথা শেষ হওয়া মাত্রই নিখিল এসে বিজয়ের পাশে বসে কাচুমুচু চেহারায় বলে, ভাই, আমি এটা কখন বললাম? আমি শিখতে চাই, আমার কোনো সমস্যা নাই। বিজয় ভাই না শিখলে নেই। নিখিলের কথায় কবির হাসে, কিন্তু রাফানের চেহারা গাম্ভীর্যপূর্ণ। নিজের গায়ের জ্যাকেট খুলে হাতে নিয়ে উপরের সিঁড়ির দিকে পা বাড়ায় রাফান। মাঝে মাঝে কিছু একটা নিয়ে খুব ভাবুক মনে হয় তাকে। মনে হয় কিছু একটা নিয়ে সারাদিন ভাবতে থাকে, কিছু একটা টার্গেট করছে রাফান। সিঁড়ি দিয়ে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে রাফান সবার উদ্দেশ্যে আদেশ দিয়ে বলে, বেরিয়ে ফিরবো, সব ব্যবস্থা কর। রাফানের মুখে বাংলাদেশ ফেরার কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রত্যেকে হাঁ করে তাকায় ওর দিকে। তিনজনের সমস্যারে বলে ওঠে। রাফান আর ওদের দিকে না তাকিয়ে নিজের ঘরে চলে যায়। ঠোঁটের কোণে খেলা করে রহস্যময় হাসি। ঠোঁটের কোণে সেই এক চিলতে বাঁকা হাসি বজায় রেখে মনে মনে বলে, মাই ডিয়ার ফ্লাওয়ার, এবার কি করে আমাকে ইগনোর করবে? আর না, এবার আমি আসছি, তোমায় নিতে আসছি। তোমার বাসিয়ারা তোমায় নিতে আসছে, দরকার পড়লে তুলে আনবো তোমায়। দেখি তুমি আর তোমার ক্ষমতার বড়াই আমাকে কি করতে পারো। গাল ঠেলে অসুস্থ হাসে রাফান। ড্রেসিং রুম থেকে নিজের পোশাক পাল্টে গোসলে যায়। গোসলের পানির ঝাপটায় নিজের গায়ের ধুলো ময়লার সঙ্গে ধুয়ে ফেলে যেন আরও অনেক রহস্য। এদিকে বাকি তিনজন রাফানের কথায় গবেষণা শুরু করে দিয়েছে। কবির অবুঝের মধ্যে মাথা চুলকে বলে, বস না কালই বলেছিল বিড়ি ফিরবে না, বসকে বিয়ে দিতে বিড়ি ডেকেছে, আজই আবার বিড়ি ফিরতে চাইছে। বসেরও কি মেয়েদের মতো মুড সুইং করে নাকি? কবিরের কথা শেষ হতেই নিখিল ওর হাতে জোরে চাপ দিয়ে বিড়বিড় করে বলে, চেপে যা ভাই, চেপে যা। এই কথা যদি ভাই শুনে তোকে উপরে পাঠিয়ে দেবে। কবির, বিজয় আর নিখিল তিনজনই মুখে হাত চেপে বসে আছে, কিন্তু মনে মনে ঠিকই গবেষণা চালিয়ে যায়। এই অসম্ভব কী করে সম্ভব হলো, এটাই সবার প্রশ্ন। শেখ ইন্ডাস্ট্রিজের সিইও নয়নতারা শেখ, যার নামেই শেখ ইন্ডাস্ট্রিজের সব বড় বড় প্রজেক্ট সফল হয়। দেশি বিদেশি ব্যবসায়ীগণ নয়নতারা শেখের নাম শুনলে আর কোনো বাড়তি কথা বলেন না। এতটাই ভরসা তাদের এই নারীর উপর। মাত্র 28 বছর বয়সে একজন সফল মহিলা ব্যবসায়ী হিসেবে তার নাম ডাকের অভাব নেই। এই নয়নতারার জন্য বিয়ের প্রস্তাব শেখ বাড়িতে আসতেই থাকে, কিন্তু প্রতিবার সে বারণ করে দেয়। কঠোর গলায় নিজের বিয়ে অস্বীকার করে। তার একটাই কারণ, নয়নতারা শেখ নিজের ক্যারিয়ার ছাড়া আর কিছু চেনে না, আর এসব সম্পর্ক ওর কাছে ফালতু অনুভূতি মাত্র। নিজের ঘরে ডিভানে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছিল নয়নতারা শেখ। পরনে একটা হালকা সাদা টপস আর ধূসর রঙের লেডিস সুইট প্যান্ট। তীক্ষ্ণ চোখে ল্যাপটপের দিকে তাকিয়ে দক্ষ হাতে কিবোর্ডের বোতাম টিপে যাচ্ছে। পরপর সকল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে মেইল পাঠাচ্ছে সামনের প্রজেক্টের জন্য। মনোযোগ দিয়ে কাজ করতে থাকায় হঠাৎ দরজায় টোকার আওয়াজে বিরক্তি কপাল ভাঁজ পড়ে তার। আর উঠে গিয়ে দরজা খুলে নিজের মাকে সামনে দেখে সরে দাঁড়ায়। তারার মা তন্দ্রা শেখ ভিতরে ঢোকেন। তারা এসে আবার নিজের ডিভানে আগের মতো বসে। তন্দ্রা শেখ এসে বিছানায় বসে কোমল কণ্ঠে তারাকে বলেন, তুই তো বিয়ে করলি না, তোর ছোট বোনটারও বিয়ের বয়স হয়ে গেছে, 24-এ পা দিয়েছে এবার। ওর জন্য একটা সম্বন্ধ এসেছে। RIM কোম্পানির মালিক, তার বড় ছেলে রাফান ইব্রাহিম মৃধার সঙ্গে আমাদের নায়রার বিয়ে দিতে চান। ওনারা কাল আমাদের বাড়িতে আসবেন, তুইও বড় বোন হিসেবে থাকিস। তন্দ্রা শেখের কথায় তারা একটু নড়ে চড়ে বসে। কপাল কুঁচকে বলল, রাফান, ওই রাফান ছেলেটা না শুনলাম ফ্রান্সে থাকে, ও কি চলে এসেছে? তা জানি না, না এলে ওনারা নিজেরাই দেখে আংটি পরিয়ে যাবেন। ছেলে তো দেখতে খুবই সুন্দর, সমস্যা কোথায়? তারা নিজের কানে হেডফোন দিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে, হ্যাঁ, সুন্দর ধুয়ে পানি খাবে, ভালো হলেই হয়েছে। বড়লোকের ছেলে, তাও আবার থাকে ফ্রান্স। তারা কাজে মনোযোগ দিতেই তন্দ্রা শেখ ঘর থেকে বেরিয়ে যান। নয়নতারারা 3 ভাই বোন।
তারা সবার বড়। এরপর নায়রা শেখ মেজ এবং ধ্রুব শেখ সবার ছোট, যার বয়স মাত্র 20 বছর। আর ওদের সাথে এই বড় বাড়িতে থাকে বলতে ওদের মা তন্দ্রা শেখ, বাবা নাফিস শেখ এবং দাদা দাদি। তারা দাদা নকিব শেখ সেকালের একজন নামকরা ব্যবসায়ী ছিলেন, তার স্ত্রী খাদিজা বেগম। দুজনেই এখন বয়সের ভারে ঘরে বিশ্রাম করেন। নাফিস শেখ মাঝে মাঝে নিজেদের কোম্পানিতে যান, তবে তার জন্য বেশি কিছু নিয়ে মাথা ঘামাতে হয় না তাকে। এভাবে এই 7 জনের সংসার কর্ত্রী হিসেবে আছে নয়নতারা শেখ। নিজের সংসার বলতে কোনো শ্বশুরবাড়ি নেই তার, নিজের ব্যবসা আর বাড়ি এই দুটোই ওর সবচেয়ে আপন। মৃধা ম্যানশন। বাড়ির প্রত্যেকটা সদস্য সন্ধ্যায় লিভিং রুমে আড্ডা দিতে বসেছেন। রিয়াজ ইমরান মৃধা, যিনি এই বাড়ির প্রধান কর্তা, তিনিও সবার সাথে আছেন। তার বাবা রফিকুল আরমান মৃধা এবং মা জাহানারা খাতুন। রিয়াজ ইমরানরা 3 ভাই বোন, আর তার ছোট ভাই রাহাত ইমরান মৃধা এবং ছোট বোন জিনিয়া মৃধা। রিয়াজ ইমরানের স্ত্রীর নাম রাবিয়া বেগম। তার 2 পুত্র রাফান ইব্রাহিম মৃধা এবং রিহান ইব্রাহিম মৃধা। যদিও রিয়াজ ইমরান নিজের বড় ছেলেকেই শুধু ইব্রাহিম বলে ডাকেন, আর তার ছোট ভাই বোনেরও স্ত্রী, স্বামী এবং সন্তান নিয়ে ভরা সংসার। সবাইকে নিয়ে ভরা এই পরিবার। জিনিয়া মৃধার স্বামী হাফিজ চৌধুরীও একজন নামকরা শেয়ার ব্যবসায়ী। তাদের পরিবারে তারা ছাড়া আর 2 জন ছোট ছোট মেয়ে আছে, জান্নাত আর জেরিন। দুজনেরই বয়স কম। জান্নাতের বয়স 16 বছর এবং জেরিনের বয়স 13। রাহাত ইমরানের স্ত্রী শোভা মীর এবং 2 সন্তান শিফাত মৃধা এবং রিমা মৃধা। শিফাত রাফানের চেয়ে ছোট হলেও বেশি না, মাত্র 1.5 বছরের ছোট। রাফানের বয়স যদি হয় 24, তাহলে ওর হবে 22.5। রিমা আর রিহান সমবয়সী, ওদের দুজনেরই বয়স 20 বছর। শেখ পরিবারের ধ্রুব আর নায়রার সঙ্গে ওদের বেশ ভাব, প্রায় ওদের যাওয়া আসা থাকে ওই বাড়িতে। মৃধা বাড়ির সবাই মিলে লিভিং রুমে বসে গল্প আড্ডা দিচ্ছে। প্রত্যেকের চেহারায় পারিবারিক ভালোবাসার সুন্দর উষ্ণতা বিরাজ করছে। রাবিয়া বেগম রান্নাঘর থেকে ট্রেতে করে চা এনে সবাইকে দিতে দিতে হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, ডায়রা মেয়েটাকে সেদিন দেখেছিলাম রেহানদের ভার্সিটির সামনে। ইস, কি যে সুন্দর, একদম পরীর মতো। কি মায়াবে মুখখানা। রাফানের সমবয়সী হলেও ভালোই মানাবো, তাই বলো না? রাবিয়া বেগম জিজ্ঞাসু চোখে তাকালেন রিয়াজ ইমরানের দিকে। তিনিও নিজের স্ত্রীর প্রশংসার সাথে প্রশংসা করলেন। একদম ঠিক বলেছো। সেদিনই নাফিসের বাড়িতে গেলাম। ঘরের মধ্যে মেয়েটা বড্ড শালীনভাবে চলাফেরা করে। নিজে চা নাস্তা করে খাইয়েছিল আমাকে। বলল ওর বড় মেয়ে বিয়ে করতে চায় না বলে ছোটোটাকেই আগে বিয়ে দেবে। তাই না পারতে সেদিনই ওর সাথে রাফানের বিয়ের প্রস্তাব রাখলাম। নাফিসও বারণ করেনি। কাল তাহলে ওদের বাড়িতে যাব, বলো? রিয়াজ ইমরানের কথায় সবাই মাথা নেড়ে হ্যাঁ বলে সায় জানায়। বাড়িতে হালকা করে বিয়ে বিয়ে রব উঠে। তখন রফিকুল আরমান চায়ের কাপে চুমুক দিয়ে গাম্ভীর্যের সাথে বলেন, এত পরিকল্পনা করে রেখো না। যার বিয়ে তাকে মনে রেখো। রাফানি যদি বেঁকে বসে তাহলে বিয়ে করবে কে? আগে ওর সাথে কথা বলো। বিয়ে করতে এসেছি দাদা ভাই, তোমরা একবার ডাকলে আর আমি চলে আসলাম। হঠাৎ অচেনা কণ্ঠে সবাই বাড়ির সদর দরজার দিকে চোখ দেয়। দেখে 4 জন যুবক বাড়িতে ঢুকছে। বড় হয়ে যাওয়ার রাফানের গলা কেউ সরাসরি না চিনলেও চেহারা দেখে সবাই চিনে ফেলে। বাড়ির সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। রফিকুল আরমান, রিয়াজ ইমরান, রাহাত ইমরান প্রত্যেকেই রাফানের কাছে এগিয়ে আসেন। রাবিয়া বেগমও রান্নাঘরের রান্না ছেড়ে বেরিয়ে আসেন। বাড়ির সবাই এসে রাফানের কাছে ভিড় জমায়। রাফান সবাইকে এড়িয়ে নিজের দাদার কাছে গিয়ে বাঁকা হেসে বলে, বিয়ে করতে এসেছি দাদা ভাই।
রফিকুল আরমান মাথা উঁচু করে হাত উঁচিয়ে রাফানের দুই কাঁধে চাপড় দিয়ে বলেন, এটা তো তাহলে সুখবর ইয়াংম্যান। তাহলে বিয়েটা সেরে এবার আমাদের ব্যবসায় লেগে যাও, তোমাকে সিও করে দিব আমি। রাফান স্মিত হেসে নিজের কাঁধ থেকে দাদাভাইয়ের হাত সরিয়ে দেয়, চোখ ছোট করে প্রশস্ত হেসে বলে, তার দরকার নেই দাদা ভাই, আমার নিজের দুনিয়া আছে। এই সামান্য কোম্পানি আমার কাছে কিছুই না। বাইদা ভাই, আমি ঘরে যাচ্ছি, খাবারটা আমার রুমে পাঠিয়ে দাও। সবার সামনে দিয়ে নিজের লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠে চলে যায় রাফান। বাড়ির সবাই ওর ব্যবহারে কিছুটা অসন্তুষ্ট হলেও সেটা প্রকাশ করে না। থমথমে পরিবেশ ঠিক করতে রফিকুল আরমান, বিজয়, নিখিল আর কবিরকে ওদের অবস্থার কথা জিজ্ঞেস করেন। সবাই ভালোই বলে। এরপর তিনি বিজয়ের কাছে ঘেঁষে কানে কানে বলেন, এই অসম্ভবটা কিভাবে সম্ভব হলো রে? এক রাতে জাদু টাদু করলি নাকি? বিজয় কাচুমাচু চেহারায় গলার স্বর নিচু করে বলে, সেটা জানলে তো হতোই দাদা ভাই। আপনার নাতি তো আমায় বন্ধুর চেয়েও শত্রু বেশি ভাবে। কিছু বলে নাকি? পেট ফেটে গেলেও পেটের কথা পেটেই রাখে এই বচ্চাটা। বিজয়ের কথা শুনে হা হা করে পেট ফাটা হাসিতে ফেটে পড়েন রফিকুল আরমান। যা বলেছ, দাদুভাই আমার ছোট থেকে এমন গেরো। তবে দেখা যাক কাল কি হয়। এমনও হতে পারে মেয়েটাকে দেখে ওর পছন্দ হয়ে গেছে। কথা শেষে দীর্ঘশ্বাস ফেলেন রফিকুল আরমান। এবার দেখা যাক কাল কি হয়। পরদিন সন্ধ্যায় শেখ ম্যানশন। রাফান নিজে আসবে শুনে তন্দ্রা শেখ আর নাফিস শেখ আরও বেশি ঘটা করে সব আয়োজন করেছেন। সুন্দর করে বাড়িটা সাজিয়ে পরিষ্কার করে অতিথিদের জন্য মজার মজার খাবার রান্না করেছেন। নায়রা নিজের ঘরে বসে সাজুগুজু করছে। নিজেকে জড়িয়ে নিয়েছে মিষ্টি রঙের একটা জামদানি শাড়িতে, ঠিক যেন একটা পদ্ম ফুল। আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে নিজেই লজ্জায় মুখ ঢাকে নায়রা। ড্রেসিং টেবিলের উপর থাকা রাফানের একটা ছবি দেখে হেসে সেটা বুকে জড়িয়ে নিচ্ছে। ইস আল্লাহ, এই লোকটাকে আমার করে দাও, অনেক অনেক ভালোবাসবো ওনাকে। রাফানের ছবিটাতে চুমু খেয়ে নিজের লিপস্টিকের দাগ বসিয়ে দেয় নায়রা। তখন তন্দ্রা শেখ ওকে ডাক দিতে আসেন। নাইরা মা, কি করছিস? চল, সবাই এসে গেছে, এবার তোকেও যেতে হবে। মায়ের গলা পাওয়া মাত্রই নায়রা ভয়ে রাফানের ছবিটা নিজের শাড়ির ভিতরে গুজে ফেলে। নড়ে চড়ে বসে মায়ের সাথে যেতে রওনা হয়। বিরাট লিভিং রুমে আজ অতিথি ভরপুর। রাফান, রিয়াজ ইমরান, রাবিয়া ইমরান, রাহাত ইমরান, শোভা মীর, শিফাত, রিমা, ঝিনিয়া মিধা, নিখিল, বিজয়, কবির সবাই এসেছেন। সবাই সোফায় বসে পাত্রীর জন্য অপেক্ষা করছে। তখন তন্দ্রা শেখ নায়রাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। সবাই নায়রার দিকে তাকায়, কিন্তু রাফানের নজর আটকে থাকে সিঁড়ির কোণে দাঁড়ানো এক নারীর উন্মুক্ত কোমরের বাঁকে। একদম লাল গোলাপের রংটা যেমন মখমলের মতো মোহনীয় মনে হয়, ঠিক সেই রকমই একটা শাড়ি পরে সিঁড়ির কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে নয়নতারা। শাড়ি ভাঁজ করে পরায় কোমরের বাঁক স্পষ্ট দেখা যাচ্ছে। এক নজরে ওভাবে তারার দিকে তাকিয়ে থাকতে দেখে বিজয় ঘাবড়ে যায়। তারা ওদের সবার থেকে বয়সে বড়। যদি দেখে নেয় তো ওরা সবাই বকা খাবে। বিজয় রাফানকে কুনুই দিয়ে গুঁতো মেরে ফিস করে বলে, ভাই, কেস খাওয়াস না, ওটা পাত্রী না, এই সামনেরটা পাত্রী। আর আমি যতদূর জানি ওটা পাত্রীর বড় বোন, মহিলা আমাদের চেয়ে 4 বছরের বড়। বিজয়ের কথাতেও রাফানের কোনো হেলদোল নেই। তারার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে থেকেই পলক ঝাপটে বলে, জানি, আর আমি এখানে এই সুন্দর নয়নতারা নামের গোলাপটার জন্য এসেছি। রাফানের কথায় বিজয়ের চোয়াল ঝুলে যায়। নিখিল আর কবিরের কানও এড়ায় না। তিনজনেই চোয়াল ঝুলিয়ে রাফানের দিকে তাকায়। তখন কবির অবস্থা সামাল দিতে গলা খাকারি দিয়ে বলে, আসসালামু আলাইকুম। নায়রা আস্তে করে সালামের উত্তর দেয়। তারাও নিচে নামার কারণে রাফান ওর থেকে চোখ সরিয়ে নেয়। নায়রা সামনে এসে রাফানের সামনে
ওর জন্য আলাদা করে বানানো ব্ল্যাক কফি রেখে যায়, কিন্তু নিচে ঝুঁকে কফি দেওয়ার কারণে ওর কোমরে গোজা ছবিটা নিচে পড়ে যায়। নায়রা না বুঝলেও ছবি পড়ার সাথে সাথে বিজয়ের নজর সেটা পড়ে। বিজয় পা দিয়ে সেই ছবিটা এনে সোফার নিচে ঢোকাতে চায়, কিন্তু তার আগেই সেটা রাফানের তীক্ষ্ণ নজরে পড়ে যায়। রাফান ছবিটা পা দিয়ে আটকে নিজের পায়ের নিচে আনে। বিজয়কে আর চোখে গরম দেখিয়ে বিড়বিড় করে বলে, ওস্তাদের সাথে চালাকি চলে না, নিজে নিজের আয়ত্তে থাক। বিজয় রাফানের ভয়ে আর কিছুই বলে না। তারা নিচে এসে সবার সামনে দাঁড়ায়, সবাইকে হেসে একজন প্রফেশনাল মানুষের মতো স্বাগতম করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সব ঠিকঠাক তো? কিছু লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু শুধু অতিথি নন, আমার বাবার বন্ধুও বটে। তারাকে দেখে সবার চোখে তাক লেগে যায়। নায়রার মতো এত মিষ্টি একটা মেয়ের থেকেও যেন তারার সৌন্দর্য আরও বেশি মোহনীয়। তারার মুখের অঙ্গভঙ্গি, হাত পা নড়াচড়ার ধরন, হাঁটা চলার ধরন সবটাই প্রত্যেকের নজর কাড়ার মতো। দেখে কেউ বলবে না এই মেয়ের বয়স 22-এর বেশি। তবে এই মেয়েটাই একজন সফল ব্যবসায়ী। রফিকুল আরমান তারার দিকে তাকিয়ে একটু মজা করে হেসে বলেন, নাফিস বাবা, তোমার মেয়েদের তো দেখি রূপের অন্ত নেই। দুজনে যেন রূপের আশীর্বাদ পেয়ে জন্মেছে। আমার যদি একটা বড় নাতি থাকতো, তাহলে আমি অবশ্যই তোমার এই বড় মেয়েকে নিজের বাড়ির বউ করে নিয়ে যেতাম। কিন্তু আমাদের বাড়ির সব ছেলেমেয়েরাই তো ওর থেকে ছোট। রফিকুল আরমানের মস্করায় সবাই হাসে। রিয়া ইমরানও তার সাথে তাল দিয়ে বলেন, একদম ঠিক বলেছো বাবা। রিয়া ইমরানের কথায় বাঁকা এসে রাফান সবার সামনে নিজের মনের কথাটাই বলে ফেলে, এতই যখন পছন্দ হয়েছে, আমার সাথে বিয়ে দিচ্ছ না কেন? আমি তো রাজি।